আমরা আজকে পঞ্চম অধ্যায় শুরু করব, যে পাইপের দিয়ে প্রবাহের এবং বার্নৌলির সমীকরণের ধারণা এবং প্রবাহের এবং বার্নৌলি সমীকরণের ধারণা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। প্রথমত যেটা পড়তে হবে, প্রবাহের ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি অফ ফ্লো। আচ্ছা, এটাকে কি বলেছে? যদি একটি অসংকোচনীয় তরল ধারাবাহিকভাবে একটি পাইপ বা একটি চ্যানেল, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সকল জায়গায় সমান হতে বা না হতে পারে, যে প্রবাহিত হয়, তবে প্রত্যেক সেকশনে প্রতি সেকেন্ডে তরল প্রবাহের পরিমাণ সমান হয়, একে তরলের প্রবাহের ধারাবাহিকতার সমীকরণ বলা হয়। আচ্ছা, কি বলেছে এটা লক্ষ্য করো। এখানে এই একটা পাইপ, ঠিক আছে? এইদিকে মুখটা বড়, এদিকে মুখটা ছোট, কিন্তু এই ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এদিক দিয়ে যে তরলটা প্রবেশ করতেছে, আস্তে আস্তে কি জায়গা কমে যাচ্ছে, তো এদিক দিয়ে কি কম বের হবে নাকি? সেরকমই তো আমাদের সাধারণ বুদ্ধিতে বলে। হ্যাঁ, কিন্তু ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী এই সেকশন ওয়ানে যে পরিমাণ তরল প্রবেশ করতেছে, সেকশন থ্রিতে সেই পরিমাণে তরলই বের হবে। এক্ষেত্রে যে জিনিসটা হবে, এখানে এরিয়াটা বড় আছে, এখানে এরিয়াটা কম আছে, কিন্তু এইখানে যে জিনিসটা হবে, হয়তো তরলের ব্যাগ বা চাপ কম আছে, কিন্তু এইখানে যে জিনিসটা হবে, তরলের চাপ বা ব্যাগ বেড়ে যাবে, যার ফলে দেখা যাবে যে একই পরিমাণ তরল বের হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রবাহের প্রথম এবং মৌলিক সমীকরণ। আর এখন আমরা এখন একটা এই চিত্রটার কথা বিবেচনা করো, যে এই চিত্র দিয়ে দেখো সেকশনগুলো দেখানো হয়েছে, 1 2 3 তিনটা সেকশন। একটা ট্যাপার পাইপ, বা এটা ট্যাপার, যে এটা একটা ট্যাপার পাইপ, যার মধ্যে দিয়ে কিছু তরল প্রবাহিত হচ্ছে। এই সেকশনের সেকশনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসতেছে, ধরলাম A1, আর এখানে ভেলোসিটি আসতেছে V1। তো সেকশন 2তেও হবে A2 V2, এবং সেকশন 3তে এখানে হবে এরিয়া আসতেছে A3 আর ভেলোসিটি V3। ঠিক আছে? তাহলে সেকশন 1 দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হবে, সেটা হচ্ছে কি, তরল প্রবাহের পরিমাণ আসতেছে গিয়ে কিউ সমান সমান এরিয়া গুণন ভেলোসিটি। এরিয়া কত? এ, আর ভেলোসিটি আসতেছে ভি। ঠিক আছে? তো অনুরূপভাবে বি সেকশন দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হবে, সেটা হচ্ছে গিয়ে Q2, সেটাকে আমরা বলবো A2 V2। তারপরে যদি সেকশন 3 দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হবে, সেটা হচ্ছে Q3 সমান সমান A3 V3। যেহেতু পদার্থের নিত্যতার সূত্র থেকে আমরা জানি সেকশন 1 2 এবং 3-এ মোট তরল প্রবাহের পরিমাণ সমান। নিত্যতার সূত্র মানে কি, যে পদার্থের কোনো ধ্বংস নাই, শুধু এক অবস্থা হতে আরেক অবস্থাতে রূপান্তরিত হতে পারে। তো সুতরাং সেকশন 1 দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হয়েছে, সেকশন 2তেও সেই পরিমাণ তরল প্রবাহিত হবে, সেকশন 3তেও সেই পরিমাণ তরল প্রবাহিত হবে। ঠিক আছে? তা সেই হিসেবে আমরা এখন দেখতে পারি, সুতরাং Q1 = Q2 = Q3, এইভাবে যতটুকু হয়। সুতরাং Q1 সমান সমান A1
V1 ইজ ইকাল টু A2 V2 ইজ ইকাল টু A3 V3। ঠিক আছে, তার মানে কি, যদি আমার A1টা A1 যদি বড় হয় তাহলে V1 কম থাকবে, যখন A2 কমে যাবে তখন V2 পরিমাণ বেড়ে যাবে। সুতরাং যদি ট্যাপার বা এরিয়া কমে যায় তবে কী হবে, ভ্যালোসিটি বেড়ে যাবে। তোমরা যখন একটু লক্ষ্য করতে পারো যে পাইপের বাগানে যখন পানি দেওয়ার জন্য আমরা পাইপ ব্যবহার করি, পাইপের মুখে যখন চাপ দিয়ে ধরি তখন কি পানি কী হবে, ব্যাগ বেড়ে যায়, পিচকিরি আকারে বের হয়ে আসে, তাই না? পিচকিরি আকারে বেড়ে আসে, কারণ এরিয়া যখন তখন কমে যায় কিন্তু ভ্যালোসিটি বেড়ে যায়। আবার ওই পাইপটা যদি এমনি ছেড়ে দিই তো নর্মাল ওয়েতে পানি পড়তে থাকে, ভ্যালোসিটি কম ভ্যালোসিটিতে পানি পড়তে থাকে। আচ্ছা, প্রবাহের হার বা নির্গমন একটি পাইপ বা চ্যানেল, হ্যাঁ, একটি চ্যানেলে একটি সেকশন দিয়ে বা মানে কোনো একটা অংশ দিয়ে প্রতি সেকেন্ডে একটি তরল প্রবাহের পরিমাণকে প্রবাহ বা নির্গমনের হার বলা হয়। একে কিউ দ্বারা চিহ্নিত করা হয়। হ্যাঁ, কি বলছে, প্রতি সেকেন্ডে একটি তরলে কি পরিমাণ তরল প্রবাহিত হয়। এটা একটা চ্যানেল বা পাইপ, এদিকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয় তাকে নির্গমনের হার বলা হয়। একে সাধারণত আমরা কিউ দ্বারা প্রকাশ করি। আর এটার তরলের ক্ষেত্রে আমরা এটার একক হবে লিটার পার সেকেন্ড, আর গ্যাসের ক্ষেত্রে আমরা এটা বলবো মিটার কিউব পার সেকেন্ড। প্রবাহের হারের সূত্র আমরা যেটা পাবো, যে যদি একটা পাইপের ক্ষেত্রফল এ হয় এবং ভেলোসিটি ভি হয়, তবে নির্গমনের হার কিউ সমান সমান ক্ষেত্রফল গুণন গড় বেগ, সুতরাং এরিয়া ইন্টু ভেলোসিটি। এটা হচ্ছে গিয়ে প্রবাহের হার। সুতরাং কিউ ইজ ইকুয়াল টু এ ভি, এরিয়া ইন্টু ভেলোসিটি। এটা খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আমাদের সমস্ত অঙ্ক করার সময় এটা ব্যবহার করতে হবে। আমরা কন্টিনিউটি ইকুয়েশন বা তরলের ধারাবাহিকতার সমীকরণটা শিখলাম। ওখানে কি আছে, আমরা যদি বলা হয় তরলের ধারাবাহিকতার সমীকরণ কি, তাহলে আমাদের উত্তরটা আসবে কি, যে যদি গাণিতিকভাবে বলি কিউ সমান সমান কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু অথবা কিউ থ্রি। এখান থেকে আমরা বলতে পারি এরিয়া ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এরিয়া টু ভি টু অথবা এরিয়া থ্রি ভি থ্রি। এখন আমরা শিখবো যে হেড কাকে বলে। ফ্লুইডের ক্ষেত্রে আমরা যেটা হেড বলবো সেটা হচ্ছে হাইড্রোলিক্সে হেড বলতে তরল স্তম্ভের লম্বিক উচ্চতাকে বোঝায়। তরল স্তম্ভের লম্বিক উচ্চতাকে বোঝায়। তরলের হেড অবস্থাজনিত কারণে স্তম্ভ ধারণ করে, নিজস্ব ওজন ও চাপ কাজ করে। ঠিক আছে, প্রবাহীর স্থৈতিক চাপ বা গতিশক্তি সমতুল্য স্তম্ভের লম্বিক উচ্চতাকে হেড বলা হয়। আমরা একটু খেয়াল করি, এই যদি ধরো একটা পাত্র, এটার ভিতরে তরল আছে, হ্যাঁ তরল আছে, তাহলে কি এই তরলটা তো চাপ প্রয়োগ করবে এখানে, তাই না? এই তলাতে চাপ প্রয়োগ করবে। এখন হেড বলতে কি বুঝবে এই তরলে? এই তরলে যে লম্বিক উচ্চতা মানে লম্বা বড় বা খাড়া, এই তরলে যে উচ্চতাটা সেটাকে আমরা এই তরলে হেড বলবো। লম্বিক উচ্চতা বা খাড়া উচ্চতা তরলে, ঠিক আছে, এটাকে আমরা হেড বলবো। তারপরে আমরা দেখি যে প্রেসার হেড। এখন তরল পদার্থের ওজনের কারণে তলদেশে কি হয়, চাপ সৃষ্টি হয়। এই জন্য তরল পদার্থের গভীরতা যত বৃদ্ধি পায় চাপও তত বৃদ্ধি পায়। তরল পদার্থের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাপের পরিমাণ ওই বিন্দু হতে তরলের মুক্ত তল পর্যন্ত উচ্চতার উপর নির্ভরশীল। এই খাড়া উচ্চতাকে প্রেসার হেড বলা হয়। এখন কি বললো, ধরো একটা পুকুর, এই পুকুরে মুক্ততল বলতে পানির উপরিতলটাকে বোঝায়, এটাকে বলা হয় মুক্ততল। ঠিক আছে, মুক্ততল। এখন এই মুক্ততল যে কোনো বিন্দুতে তরলের, এখন প্রেসার হেড বলতে কি বোঝাবে, ধরো এই যে এইখানে যে এই বিন্দুটা, এই বিন্দুতে কি চাপ হবে, কেন এই টোটাল তরলের এর উপরে যত তরল আছে সে তরলের ওজনটা এখানে কাজ করতেছে। এক মিনিট,
তোমার তো ক্লাস আছে, মনে আছে? কোথায় যাও? ওই টেস্টিং এর ওই চিকনা প্লেস। হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা যেটা বুঝবো যে এখানে কি এই যে তরলের এই যে প্রচুর এই যে তরলটা যেটা আছে, এটা চাপ প্রয়োগ করবে নিচে, ঠিক আছে? তো এই জন্য তরল যখন যত গভীরে যাবে তরলের চাপও বেশি। এখন তোমরা যারা একটু পুকুরে নদীতে সাঁতার কাটো, তারা যদি ডুব দিয়ে কত দূর যেতে পারো। যখন আমি আমার খেয়াল যখন তোমাদের এটা অনুভব করেছো, যখন পুকুরে গভীরের দিকে যাও তখন দেখবে যে তোমাদের উপরে চাপের পরিমাণটা বাড়তে থাকে। হ্যাঁ, এবং একটা লেভেল পর্যন্ত যাওয়া যায়, এরপরে আর যাওয়া যায় না। এখন তুমি যদি বেশি গভীরে চলে যাও তাহলে কী হবে, তরলের চাপে তোমার শরীর ফেটে যাবে, ঠিক আছে? এই কারণে যে সমুদ্রের নিচে সবাই মানে সর্বোচ্চ যে গভীরতা জায়গা মেরিয়ানা ট্রেঞ্চ, এখানে কেউ যেতে পারে না ওখানে যাওয়ার জন্য। কারণ যেতে পারে না কি, একটা জাহাজও যদি ওখানে পাঠানো হয় লোহার দুমড়ে মুচড়ে ফেলবে। এটা কারণ কি, ওই যে এই তরলের এই পুরা তল থেকে মুক্ত তল পর্যন্ত তরলের পরিমাণের চাপ ওইটার উপরে পড়বে, সেটা টনকে টন চাপ পড়বে, তাই না তরলের? হ্যাঁ, এই যে চাপটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো প্রেশার হেড, ঠিক আছে? কোনটাকে বলতেছে? ওজনের কারণে তলদেশে চাপ সৃষ্টি হয়, ঠিক আছে? এখন কি বলতেছে, যে কোনো বিন্দুতে চাপের পরিমাণ ওই বিন্দু হতে তরলে মুক্ত তল পর্যন্ত উচ্চতার উপর নির্ভরশীল। মানে যদি এখন উচ্চতা, তরলের উচ্চতা যত বৃদ্ধি পাবে চাপের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এখন তরলের উচ্চতা কমে গেলে চাপের পরিমাণও কমে যাবে। এখন আরেকটা আসতেছে ভ্যালোসিটি হেড। তরল পদার্থের গতির কারণে এত শক্তি সঞ্চয় করে, এই জন্য তরল পদার্থের গতি বৃদ্ধি বা ওই শক্তি বৃদ্ধি বা হ্রাস পায়। হ্যাঁ, তাই তরল পদার্থের কোনো একটি গতির কারণে প্রাপ্ত গতিশক্তিকে উচ্চতা এককে প্রকাশ করলে তাকে ভ্যালোসিটি হেড বলা হয়। হ্যাঁ, আমরা দেখি যে তরলে কি গতিশক্তি থাকে, তাই না? খুব যদি এরিয়া কমে যায় তাহলে তরলে কি আসবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। সহজ বুদ্ধি, তোমার যে বাসায় ওই যে কল আছে, কলের মুখটা যদি এমনি পুরো খুলে দাও পানি পড়তে থাকবে, তুমি যদি এটার একটু মুখে যদি একটু চাপ দিয়ে ধরো দেখবে যে তরলে খুব উচ্চ গতিতে বের হয়ে আসবে, তাই না? এবং স্পিডে বেরিয়ে আসবে। এখন এই যে গতিটা প্রাপ্ত হলো এটাকে দ্বারা যদি আমরা একটা উচ্চতায় প্রকাশ করি তাহলে সেটাকে ভেলোসিটি হেড বলে। যেমন ধরো তরল এখানে খুব উচ্চ শক্তিতে যাচ্ছে, উচ্চ গতিতে, আমি একটা এখানে এরকম একটা পাইপ দিলাম, আচ্ছা এখন যদি আমার তরলটা দিতে প্রবেশ করে, হ্যাঁ, উচ্চ গতিতে বা গতিতে, এখানে সে বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হয়ে সে উপরের দিকে উঠবে, ঠিক আছে? ধরো এই পর্যন্ত উঠলো, তাহলে গতির কারণে সে এতটুকু উচ্চতা উঠেছে, এটা আসতেছে তার ভ্যালোসিটি হেড। বুঝা গেছে? এখন গতি কম থাকলে সে কম উচ্চতায় উঠবে, বেশি থাকলে আরও বেশি উচ্চতায় উঠবে, ঠিক আছে? এখন গতির কারণে যে মানে গতিকে, যে তরলের যে গতিকে আমরা যদি উচ্চতার আকারে প্রকাশ করি, এককে প্রকাশ করি, তখন সেটাকে আমরা ভেলোসিটি হেড বলতে পারবো। ড্যাটাম হেড, কোনো পাইপ বা চ্যানেলের বাহিরে কোনো কাল্পনিক আনুভূমিক ড্যাটাম হতে ওই পাইপ বা চ্যানেলের তরল পদার্থের কোনো কণা পর্যন্ত খাড়া দূরত্বকে ওই কণার ড্যাটাম হেড বা পটেনশিয়াল হেড বলা হয়। আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করি, ধরো আমার একটা পাইপ এইভাবে যাচ্ছে, তরল যাচ্ছে, তাই না? এখন এই পাইপের বাইরে আমি ধরো মেঝে থেকে বা যে কোনো জায়গা থেকে একটা কাল্পনিক রেখা টানলাম, কাল্পনিক রেখা টেনে এইখান থেকে এই পর্যন্ত এই তরলের যে কণা আছে সেই পর্যন্ত দূরত্ব আমরা চিহ্নিত করলাম বা নির্ণয় করলাম, সেটাকে আমরা বলবো ড্যাটাম হেড। কাল্পনিক একটা রেখা আমরা ধরে নেব যেখান থেকে কোনো তরলের খাড়া উচ্চতা বা দূরত্বকে ওই কণার ড্যাটাম হেড বা পটেনশিয়াল হেড বলা হয়। টোটাল হেড, আচ্ছা ড্যাটাম হেডটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, আমরা একটু আরও একটু পরে যখন পড়বো ক্লিয়ার হবে। এর আগে তো আমরা একটু পড়েছিলাম হচ্ছে গিয়ে, কোথায় পড়েছিলাম, ম্যানোমিটারে পড়েছিলাম। ড্যাটাম কোনটাকে ধরেছিলাম, যেখানে ভারী তরল এবং হালকা তরল পৃথক হয়ে যাচ্ছে সেই জায়গাতে আমরা কী করেছিলাম, ড্যাটাম ধরেছিলাম। হ্যাঁ,
আর এখানে বলতেছি যে ড্যাটাম হেড বলতে কোনো তরলের বা কোনো পাইপের ভিতরে প্রবাহিত বা চ্যানেলে প্রবাহিত তরলের বাইরে একটা কাল্পনিক রেখা টানবো, ওখান থেকে ওই চ্যানেল বা পাইপের কোনো তরলের কণার খাড়া দূরত্বটাকে আমরা ড্যাটাম হেড বলবো। টোটাল হেডটা কি বলবো, যে কোনো একটা গতিশীল কোনো একটি কণার টোটাল হেড বলতে তার ড্যাটাম হেড, ভ্যালোসিটি হেড এবং প্রেশার হেডের বীজগাণিতিক যোগফলকে বুঝবো, একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এই যে জেড, এইটা হচ্ছে ড্যাটাম হেড, টোটাল হেড বলতে ড্যাটাম হেড, এটা হচ্ছে গতি ভ্যালোসিটি হেড ভি স্কোয়ার বাই 2g, আর প্লাস হচ্ছে গিয়ে পি বাই ওমেগা, এটা হচ্ছে প্রেশার হেড। এই তিনটা হেডের যোগফলকে আমরা কি বুঝবো, যে টোটাল হেড বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই পর্যন্ত এই পড়লাম যে এখানে একটা আমরা করেছি, দেখো এর একটা পাইপ, এটা একটা কেন্দ্র। হ্যাঁ, এখন প্রেশার হেড কাকে বলতেছে, যখন ধরো পাইপে একটা এরকম পাইপ, এই পাইপের সাথে আরেকটা পাইপ যদি লাগানো হয়, তো এই তরলের চাপে এখানে কিছু তরল উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে। তখন যদি উঠে যায়, তখন এই পাইপের কেন্দ্র হতে যতটুকু পর্যন্ত তরল উপরে উঠে যাবে, সেই পর্যন্ত দূরত্বকে আমরা প্রেশার হেড বলবো। আর ভ্যালোসিটি হেডটা কীভাবে পরিমাপ করব, যে এখানে যদি আমরা একটা এরকম বলেছিলাম যে ইউ আকৃতির টাইপ, এরকম আকৃতির একটা পাইপকে যদি প্রবেশ করে, তাহলে কি এটার মধ্যে যে গতি আছে, গতির কারণে এখানে এসে সে বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হয়ে তরলের দিক দিয়ে উপরের দিকে উঠতে থাকবে। যত বেশি গতি হবে তত উপরে উঠবে, আর যদি কম থাকে তাহলে নিচে নিচে তত নিচুতে অবস্থান করবে। তো এখন এই যে টোটাল যে উচ্চতা, মানে ভ্যালোসিটি হেডটা বলতে বুঝবো আমরা যে এখন এই প্রেশারের পরেও যে তার গতিকরণ কারণে যে উচ্চতাটুকু সে উপরে উঠলো, সেটাকে বলবো আমরা ভ্যালোসিটি হেড। আচ্ছা, এখন আমরা যে বার্নৌলির সমীকরণটা আমরা একটু করব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো যে সমীকরণ হাইড্রোলিক্সের ক্ষেত্রে। আর এখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই প্রায় 20-এর মতো প্রশ্ন থাকবে, একটা অঙ্ক থাকবে, একটা প্রমাণ থাকবে। সো এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে, বুঝতে পারলে তোমাদের জন্য নাম্বার তোলা সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রবাহিত তরলের ক্ষেত্রে বার্নৌলি যে সমীকরণ, সেটা আমরা দেখি। বলতেছে প্রকৃত অসংকোচনীয় এবং ধারাবাহিক প্রবাহিত তরলের ক্ষেত্রে যখন তরল কণা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, সেক্ষেত্রে একটি কণার মোট শক্তি সকল সময় একই থাকে। ঠিক আছে। কি বলছে, প্রকৃত অসংকোচনীয়। অসংকোচনীয় মানে, সংকোচনীয় বলতে তোমরা যদি একটা বেলুনের মধ্যে বাতাস দাও, তারপরে যদি চাপ দাও, তার এরিয়া সংকুচিত হয়ে যায়, তাই না, ছোট্ট হয়ে যায়। কিন্তু তরল আসতেছে কি, যে তরলটা চাপ দিলে তার সংকোচন ঘটবে না। ঠিক আছে, এরকম অসংকোচনীয় এবং ধারাবাহিক প্রবাহিত তরলের ক্ষেত্রে, মানে যে তরলটা একই হারে প্রবাহিত হচ্ছে, যখন তরল কণা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, সেক্ষেত্রে মোট শক্তি সবসময় একই থাকে। সেক্ষেত্রে বলতেছে যখন ধারাবাহিকভাবে একটা যেতে থাকবে, তখন এইখানে একটা ধরো যদি কণা বিবেচনা করি, তার যে মোট শক্তি, আর ধর এইখানে একটা তরল কণা, তার মোট শক্তি সমান হবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। এই সময় আমরা কি ধরে নেব, যে পাইপে ঘর্ষণজনিত কোনো লস নাই। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেকটা অনুমানের উপর ভিত্তি করে এই বিবৃতি প্রতিষ্ঠিত। গাণিতিকভাবে আমরা যদি বলি জেড প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস পি বাই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে। তো এখন জেড আসতেছে কি, একটু আগে আমরা বললাম যে ড্যাটাম হেড ভি স্কোয়ার বাই 2g আসতেছে ভ্যালোসিটি হেড, এবং পি বাই ওমেগা হচ্ছে গিয়ে প্রেশার হেড। এই তিনটা হেডের যোগফল কনস্ট্যান্ট হবে যে কোনো কণার ধারাবাহিকভাবে প্রবাহিত তরল কণার ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখি একটু প্রমাণটা করব। আচ্ছা আচ্ছা, এখানে আমি এখান থেকে আর পড়ছি না, এখানে আমি দেখতেছি এই যে এখানে আমরা একটা পাইপ বিবেচনা করেছি। ঠিক আছে, একটা পাইপ এরকম, যার এক মাথা এরিয়া বেশি এবং আরেক মাথার এরিয়া কম। আচ্ছা, এখানে আসতেছে এই যে একটা কাল্পনিক রেখা আমরা নিয়েছি, এটা কিছু বলতেছি আমরা ড্যাটাম। ঠিক আছে, একটা কাল্পনিক রেখা
এটাকে বলতেছি আমরা ডেটাম। ঠিক আছে, এটা একটা ডেটাম। আচ্ছা, এখন এটা দিয়ে এই পাইপ দিয়ে যে তরলটা যাচ্ছে, এটা আসতেছে, এই লাইনটা হচ্ছে তরলের মধ্যবিন্দু, এই লাইনটা আসতেছে তরলের মধ্যবিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে তরলের মধ্যবিন্দু। এখন আমরা যদি এখানে একটা তরলের কণা বিবেচনা করি, আর এখানে একটা তরলের কণা বিবেচনা করি, ঠিক আছে, এখানে, তাহলে এই তরলের কণার যে ড্যাটাম হেড সেটা আসতেছে Z1, আর এই তরল কণার যে ড্যাটাম হেড সেটা আসতেছে Z2। তো এখন এই Z1টা দেখো বড় এবং Z2টা কম, কারণ Z1 এর উচ্চতা বেশি, Z2 এর উচ্চতা কম। আচ্ছা, এখন আমরা এখানে যে দেখতেছি যে একটা আমরা এই পাইপের সেকশন বা অংশ আমরা বিবেচনা করব। প্রথমে যে ধরলাম এ একটা সেকশন, আর আসতেছে এ ড্যাশ একটা সেকশন। তরলটা আগে প্রথমে যখন পাইপে প্রবেশ করবে তখন তার যে চাপ ছিল সেটাকে ধরলাম এই যে P1, এখানে এরিয়া যেটা ছিল এটার এরিয়া আসতেছে A1, ঠিক আছে। আর এখানে ধরলাম ভেলোসিটিটা ছিল V1, ঠিক আছে, V1 ভেলোসিটি, প্রেশার P1, আর এরিয়া আসতেছে A1 এই সেকশন এতে। অনুরূপভাবে সেকশন বিতেও এইবার 2 নাম্বার এখানে দেখো প্রেশার আসতেছে P2, এখন ভেলোসিটি আসতেছে V2 এবং এরিয়া আসতেছে আমরা ধরলাম A2। এখন যখন আমরা আরেকটা সেকশন ধরলাম, তরল আসতেছে এখান থেকে প্রবাহিত হয়ে এখান থেকে এ ড্যাশ এ পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত সে যাত্রা অতিক্রম করছে, এবং এই দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম DL1 আসতেছে এতটুকু সে তরল এখান থেকে এই পর্যন্ত এসেছে, ঠিক আছে। আর এখান থেকে উল্টা দিকে সে এখান থেকে আবার বি থেকে বি ড্যাশ এই পর্যন্ত দূরত্বটাকে আমরা ধরলাম তরল অতিক্রম করলো আসতেছে DL2। তরল এখান থেকে এটুকু দূরত্ব যতটুকু অতিক্রম করেছে সেটুকু ধরবো DL1, আবার এখান থেকে এতটুকু দূরত্ব সেই যতটুকু অতিক্রম করেছে সেটাকে আমরা বলবো এখান থেকে এটুকু দূরত্ব যতটুকু অতিক্রম করেছে DL1, আর এখান থেকে এতটুকু দূরত্ব যতটুকু অতিক্রম করেছে সেটা আসতেছে DL2। ওকে, আর ধরে নিলাম যে এখান থেকে যে যতটুকু তরল অতিক্রম করেছে সেটার যে ওজন তরলে সেটা আসতেছে W। এখন এখান থেকে এতটুকু যে তরল অতিক্রম করলো এখান থেকে সেটা এখান থেকে এটুকুর মধ্যে সে প্রবাহিত হবে, যেহেতু এটা একটা ধারাবাহিক প্রবাহ। এখন আমরা কি বললাম যে এখান থেকে এটুকু যে তরল প্রবাহিত হয়েছে সেটার যে ওজন সেটাকে আমরা ধরেছি হচ্ছে W, তাই না, এতটুকু তরলের ওজন আসতেছে W। এখন W সমান আমরা কি জানি, W সমান জানি, হ্যাঁ, যে আমরা কি জানি কোনো তরলের ওজন মানে কি বুঝবো যে আয়তন ইনটু ঘনত্ব। ওজন মানে কি, ওজন ওয়েট সমান আমরা কি জানবো, ওয়েট সমান ভলিউম ইনটু ঘনত্ব, ঠিক আছে, বা আপেক্ষিক ওজন। আর ভলিউম সমান আমরা কি জানি, এরিয়া গুণন কি দৈর্ঘ্য ইনটু আপেক্ষিক ওজন, যে এইখানটাতে দেখো, হ্যাঁ, তার মানে W সমান আমরা কী পাচ্ছে, এই যে আপেক্ষিক ওজন পেলাম, আর এরিয়া A এবং DL1 এটা আসতেছে কি আয়তন, এই যে পাইপটার এরিয়া আসতেছে, হ্যাঁ, A, আর যতটুকু সে দূরত্ব অতিক্রম করেছে তরল সেটা আসতেছে কত,
L1। সুতরাং এরকম একটা গোলাকার বস্তুর আয়তন হবে এরিয়া ইন্টু ডি L1, আর এটাকে যদি তার আপেক্ষিক ওজন দিয়ে গুণ দিই তাহলে আমরা তার ভরটা পাবো। সেই হিসেবে ডাব্লিউ ইকুয়াল টু ওমেগা A1 dL1। আবার এই পরিমাণ তরলটা আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, সেজন্য সেটাকে আমরা বলতেছি ইকুয়াল টু ওমেগা A2 dL2। এক্ষেত্রে তো তুমি বলতো এরিয়া কমে গেল, তো এরিয়া যদি কমে যায় তাহলে এই দৈর্ঘ্যটা নিশ্চয়ই বেড়ে যাবে, ঠিক আছে না? কিন্তু তোমার ঠিক একই পরিমাণ তরল বের হবে, যেহেতু আমরা ধারাবাহিকতার সমীকরণ পড়ে আসছি, তাই না? জানি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা A1 dL1 সমান সমান কি পেতে পারি? ডাব্লিউ বাই ওমেগা। অনুরূপভাবে এটা এবং এটা থেকে যেটা পারি A2 dL2 ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ বাই ওমেগা। সেই হিসাবে এই দুইটা থেকে আমরা লিখতে পারি যে এই দুইটা সমান A1 dL1 সমান সমান A2 dL2, ঠিক আছে? এখন এএস সেকশনে চাপ প্রয়োগে তরলকে এএস সেকশনে প্রবাহিত করতে কাজ, মানে এখন তরলকে যে এইখান থেকে এই পর্যন্ত আসতে তাকে তো কাজ করতে হবে, তাই না? কিছু কাজ করতে হবে। কাজ সমস্যা আমরা কি জানি? বল ইনটু দূরত্ব, ঠিক আছে? বল ইনটু দূরত্ব। এখান থেকে তরলটা এই পর্যন্ত আসতে তার কাজ করতে হবে, নাহলে তো সে এদিকে আসবে না। যদি কোনো এর উপরে যদি কোনো কাজ না করা হয় তাহলে এইখানেই থাকবে তরলটা। এখন যদি কিছু কাজ করা হয় তবে সে এখান থেকে এখানে আসবে। তা এখন কাজ সমান সমান আমরা কি জানি? বল ইনটু দূরত্ব। আবার বল সমান সমান কি? ফোর্স বাই এরিয়া। বল সমান সমান আমরা কি জানি? ফোর্স বাই না সরি প্রেশার ইজ ইকুয়াল টু আসতেছে ফোর্স বাই এরিয়া, একক বল বাই এরিয়া, ঠিক আছে? প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। সুতরাং বল সমান সমান আমরা লিখতে পারি কি? প্রেশার ইন্টু এরিয়া। বল সমান সমান লিখতে পারি প্রেশার ইন্টু এরিয়া, ঠিক আছে? তাহলে এইখান থেকে তাহলে দেখো যে P1 A1 এটা আসতেছে কি? বল, ঠিক আছে? এই যে P1 PA মানে P1 A1 আসতেছে বল। কোথেকে আসলো? প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। সুতরাং F ইজ ইকুয়াল টু PA। তার মানে বল সমান সমান P1 A1, এটা আসতেছে বল, আর দূরত্ব অতিক্রম করবে কতটুকু? সে এখান থেকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসতে যে কাজটা করতে হবে দূরত্ব অতিক্রম করে dL1, ঠিক আছে? এইভাবে অনুরূপভাবে বি থেকে বি ড্যাশ সেকশনে প্রবাহিত করতে কি কাজ হবে? P2 A2 dL2, P2 D2, এখান থেকে এটুকু আসতেছে P2 A2 আসতেছে কি? বল, এবং dL2 আসতেছে দূরত্ব। এই যে এটা আসতেছে dL2। এখন দেখুন এখানে একটা মাইনাস দেওয়া হয়েছে, বলের গতি এদিকে আর তরলের গতি দেখানো হয়েছে এদিকে। এখন চিন্তা করো যদি একটা দরজা থাকে, নর্মাল দরজা, এখন যদি হঠাৎ করে তোমাদের ক্লাসরুমে সকলকে আমি একসাথে ছুটি দিলাম আর সবাই একসাথে বের হতে যেতে চাও, ক্লাসরুমের 50 জন যদি ছাত্র একসাথে একটা দরজাতে বের হতে চাও, তাহলে সামনের দিকে যারা আছে কয়েকজন বের হবে, আর পিছনে যারা আছে, হ্যাঁ, তারা কি আসবে? একটা ব্যাক প্রেশার অনুভব করবে, ঠিক আছে? মানে বিপরীত দিকে একটা চাপ অনুভব করবে, যে সামনে যারা আছে তারা বিপরীত দিকে একটা চাপ দিবে। কারণটা হচ্ছে দরজার যে খোলা জায়গা সেটা আমাদের কম, কিন্তু বের হওয়ার পরিমাণটা বেশি, এই কারণে উল্টা দিকে একটা চাপ দিবে। এই কারণে যেহেতু এখানে আমাদের এরিয়াটা কমে গেছে, তখন কি যে এই পরিমাণ তরলটা যখন এদিক থেকে বের হতে চাইবে তখন কি হবে? এটা উল্টা দিকে একটা ব্যাক প্রেশার অনুভব করবে, সেই জন্য এটাকে মাইনাস দেওয়া হয়েছে, ঠিক আছে? তা এখন তাহলে চাপে মোটকৃত কাজ কত হবে? এদিকে কাজ চাপ হচ্ছে কত? ধনাত্মক দিকে কাজ যদি আমরা ধরি চাপ হচ্ছে কত? P1 A1 dL1 চাপের কাজ, আর উল্টা দিকে চাপের কাজ আসতেছে P2 মাইনাস হচ্ছে কি P2 A2 dL2, ঠিক আছে? এখন আমরা কি জানি যে A1 dL1 সমান সমান A2 dL2। তাহলে আমরা এটাকে যদি কমন নিয়ে নিই, এটাকে A1 dL1 লিখে ফেললাম, দেখে A1 dL1 কমন নিয়ে নিলে থাকবে P1 মাইনাস P2। আবার A1 dL1 সমান সমান আমরা লিখতে পারি W বাই ওমেগা। এই যে এখানে দেখো W বাই ওমেগা, A1 dL1 সমান সমান W বাই ওমেগা। সুতরাং এটাকে লেখা যাচ্ছে W বাই ওমেগা P1 মাইনাস P2, ঠিক আছে? আবার অপচয়কৃত শক্তি, স্থিতি শক্তি। আচ্ছা, এখন স্থিতি শক্তি এখানে বেশি ছিল আর এখানে থেকে স্থিতি শক্তি কম। স্থিতি শক্তি কোথায় বেশি থাকে? যেখানে যদি কোনো তরল যত উচ্চতায় থাকবে তার স্থিতি শক্তি তত বেশি,
আর যত নিচে থাকবে তার তরল স্থিতিশক্তি তত কম হবে। আমরা কি জানি স্থিতিশক্তি, আমরা তো জানি যে mgh, তাই না, mgh পড়ে আসছি। আর গতিশক্তি কি mv², তাই না, হাফ অফ mv², এটা ছিল গতিশক্তি, তোমরা পড়ে আসছো এসএসসিতে। আর স্থিতি শক্তি আসতেছে mgh, কোনো বস্তুর এটা m আসতেছে ভর, g আসতেছে অভিকর্ষ ত্বরণ, আর h আসছে উচ্চতা। যার উচ্চতা বেশি হবে তার স্থিতিশক্তি বেশি হবে, যার উচ্চতা কম হবে তার স্থিতিশক্তি তত কম হবে। তো সুতরাং এখান থেকে Z1 থেকে তরলটা Z2-তে নামেছে, কারণ এখানে উচ্চতা কম। হ্যাঁ, Z1 থেকে Z2-তে নেমেছে, তার মানে কি তার স্থিতিশক্তি এখান থেকে এ পর্যন্ত এসেছে, কমে গিয়েছে। তো এই জন্যই লেখছে স্থিতিশক্তির অপচয়। তো এইখানে আমার যে ছিল স্থিতিশক্তি ছিল, সেটাকে আমরা লিখতে পারি এম জি, এই জায়গায় লিখবো আমরা Z1, আর এখানে যে থাকবে স্থিতিশক্তি সেটা হচ্ছে যে এম জি Z2, ঠিক আছে। যেহেতু Z1টা বড় সেহেতু আমরা লিখতে পারবো যে ডাব্লিউ এম জি Z1, এটা Z1 H1 বা Z1 যেটি তাও সমস্যা নেই, পরবর্তীতে Z1 লিখে নিচ্ছে। আর ডাব্লিউ সমান এম সমান আমরা কি জানি W/G, হ্যাঁ, ডাব্লিউ সমান আমরা কি জানি ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি mg, ঠিক আছে। এটা কি, এটা আসতেছে ওজন, ডাব্লিউ সমান ওজন, এটা আসতেছে ভর, এটা আসতেছে কি অভিকর্ষ ত্বরণ, W/mg। সুতরাং আমরা m সমান কি লিখতে পারি W/g লিখতে পারি, ঠিক আছে, W/g লিখতে পারি। এখন হচ্ছে W/g লিখলাম, আর জি কাটা চলে যাবে, থাকবে আসতেছে WZ1 মাইনাস WZ2। এখান থেকে যদি আমি W কমন নিই তাহলে থাকবে Z1 মাইনাস Z2। এখন আবার কি আসবে যে গতিশক্তি অর্জন করবে। কেন গতিশক্তি অর্জন হবে? এখন এখান থেকে এখন এখানে দেখো যে এখানে এরিয়া যে এখানে আমাদের গতিশক্তি কত ছিল, এখানে গতিশক্তি ছিল V1, আর এখানে আসতেছে V2। অবশ্যই V2টা V1 থেকে বেশি হবে, তাই না, কারণ কি এরিয়া যেহেতু কমে গিয়েছে সেহেতু তার একই পরিমাণ তরল বের হতে হলে তাকে একই ভ্যালোসিটি বেড়ে যেতে হবে, গতি বেড়ে যাবে। এখানে যে ভ্যালোসিটি ছিল তরলে তার থেকে এখানে ভ্যালোসিটি বেড়ে যাবে। সুতরাং এখানে যে গতিশক্তি ছিল সেখান থেকে এখানে গতিশক্তি বেশি হবে। এখানে গতিশক্তি কত ছিল, এখানে কত গতিশক্তি, হাফ অফ এম, এক মিনিট, হ্যাঁ দিমা মাত্র, হ্যাঁ হ্যাঁ, তারপর কি কিনে যাও, সমস্যা নেই। না তো যেহেতু আসছে তাহলে আর দুজন যাওয়ার তো কোনো দরকার নেই, শুধু যেহেতু চলে আসে তুমি শুধু কিনে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওর সাথে যাও। ঠিক আছে, হ্যাঁ, না 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 না, মনে করে কিছু নেই। ওকে, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। তো এখানে যেটা আমাদের ভ্যালোসিটি, এখানে গতিশক্তি হচ্ছে কি হাফ অফ এম V1², ঠিক আছে, আর হবে বিয়োগ, আর এখানে গতিশক্তি হবে হাফ অফ এম V2²। তাহলে কি এখানে গতিশক্তিটা বেশি, হ্যাঁ এখানে গতিশক্তিটা বেশি, এটা গতিশক্তিটা কম। সেই জন্য আমরা এখানে গতিশক্তি কত, এই যে এখানে হাফ অফ এম V2² থেকে বিয়োগ আসছে হাফ অফ এম V1²। তাহলে এখান থেকে এটুকু যদি বাদ দেয় তাহলে আমরা কি গতিশক্তি বৃদ্ধি পেয়েছি, অর্জন করেছি আমরা। তো এখন এখান থেকে এম সমান W/G ইন্টু V2² মাইনাস হাফ অফ W/G ইন্টু V1²। সুতরাং এখান থেকে আমরা যদি W/G যদি 2G কমন করি, কমন নেই, W/2G ইকুয়াল টু V2² মাইনাস V1², ঠিক আছে, W/2G ইকুয়াল টু V2² মাইনাস V1²। আচ্ছা, আমরা জানি কি যে আমাদের কি কি হয়েছে, যে স্থিতিশক্তি কমে গিয়েছে, তাই না, এবং চাপ শক্তি দ্বারা কিছু কাজ হয়েছে, এবং এটা দিয়ে কি হয়েছে, গতিশক্তি অর্জন হয়েছে। এখানে যে ঘটনাটা ঘটেছিল দেখো, এখানে যে এই স্থিতিশক্তিটা কি হচ্ছে, কমে গিয়েছে, আর কিছু চাপ শক্তি দ্বারা কিছু কাজ হয়েছে। এর ফলে কি হয়েছে, আমাদের যে গতিশক্তিটা বৃদ্ধি পেয়েছে, যে চাপ শক্তি দ্বারা মোট কৃত কাজ এবং স্থিতিশক্তির
যে কমে যাওয়া বা অপচয় হওয়া, এটা সমান সমান হবে আমার যে গতিশক্তিটা মানে অর্জিত হয়েছে বা বেড়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখতে পারি অপচয়কৃত স্থিতিশক্তি ডাব্লিউ জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস ডাব্লিউ বাই ওমেগা পি ওয়ান মাইনাস পি টু, আর অর্জিত শক্তি আমরা কি জানি ডাব্লিউ বাই টু জি ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে যেটা হবে এখান থেকে যদি ডাব্লিউগুলো সবগুলো থেকে কেটে দিই, ঠিক আছে, তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস পি ওয়ান বাই ওমেগা, হ্যাঁ, আর এই ওমেগাতে গুণ হয়ে গেল পি ওয়ান বাই ওমেগা মাইনাস পি টু বাই ওমেগা ইজিক্যাল টু ভি টু স্কোয়ার বাই টু জি মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি। এটাকে যদি আবার রিঅ্যারেঞ্জ করে লিখি, ওয়ানগুলো এক সাইডে লিখি, জেড ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি প্লাস পি ওয়ান বাই ওমেগা ইজিক্যাল টু জেড টু প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস পি টু বাই ওমেগা। এটাকে আমরা বার্নৌলির ইকুয়েশন বলছি। ঠিক আছে, তা আজকে আল্লাহ হাফেজ। তো যেটি পড়লাম পড়িয়ে রাখো, পরবর্তী ক্লাসে কিন্তু অঙ্ক করাবো। তো সেক্ষেত্রে যদি এটা না বুঝে থাকো তাহলে কিন্তু ক্লাস করা কঠিন হয়ে যাবে। আসসালামু আলাইকুম।